আচ্ছা, তারপরে শেয়ার। আচ্ছা, আজকের লেকচারটা দেখতে পাচ্ছ? জি স্যার। আমি শেয়ার করছি কিন্তু। আচ্ছা, এই লেকচারটা ফিজিক্যালি লেকচার দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে কোনো মেটেরিয়ালসও নাই, আর কতটুকু বুঝাইতে পারবো লেকচার দিয়ে আমি জানি না। সেই জন্যই আমার আজকে এই লেকচারটা প্রিপারেশন করতে বেশ অনেক ঝামেলা হয়ে গেছে। এটা পুরনো লেকচার, সেটাকে একটু এডিট করছি, কিন্তু এখনো 100% করতে পারি নাই। আপডেট লেকচারটা নেক্সট ক্লাসে দেব। তবে যেটুকু আনছি এইটুকুতেই আমার মনে হয় তোমাদের কনসেপ্টটা পুরোটাই চলে আসছে এই লেকচারে। বাকি একটু ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট রয়ে গেছে, সেটা করতে পারি নাই। তবে লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে রিসার্চ এবং মানে ইন ফিউচার কাজ করবা, তাদের জন্য এটা একেবারেই কি বলবো, নিয়ার টু দ্য বাইবেল। এত ইম্পর্টেন্ট একটা লেকচার যে এই কনসেপ্ট গুলো যদি তোমার মনে না থাকে, তুমি নতুন নতুন রিসার্চ, নতুন নতুন প্রজেক্টে হাত দিতে পারবা না। ইএমটির কথা বলছি আমি, ইএমটি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা অ্যান্টেনা, এগুলোর জন্য। তো যদিও লেকচারটা ছোট, কিন্তু আরো অর্ধেকটা রয়ে গেছে, খুলেতে পারি নাই। কারণ হলো ফিজিক্যালি দেখাইতে গেলে আমি অনেক কিছু না লিখলেও চলে, কিন্তু এই অনলাইনে এখন সবকিছু লিখে লিখে ছবি এঁকে বোঝানো সম্ভব হবে কিনা আমি জানি না। তো শুরু করি, দেখা যাক কতদূর যাওয়া যায়। আজকে সময়টা অনেকটাই আমি এভাবে লেকচারের পিছনেই কাটাই দিলাম, কিন্তু আচ্ছা শুরু করি। 20 মিনিট অলরেডি পার হয়ে গেছে। দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে অ্যান্টেনা ক্রাউস, এই বই থেকে আমি এটার হেল্প নিছি। বইটা খুবই ভালো। এই ভদ্রলোক, জার্মানির ভদ্রলোক এই বইটা লিখছেন, এবং ওখান থেকে এই কনসেপ্টটা আনছি। অন্য বইতেও আছে, কিন্তু এত সহজ করে দেওয়া নাই। এনিওয়ে, সেই ইয়েটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা প্রপার্টি আজকে আমরা পড়বো। যেমন অন্যান্য প্রপার্টি কতগুলো পড়ছি, যে এয়ারের ভিতর দিয়ে যেতে গেলে সে একটা ইম্পিডেন্স ফিল করে, কন্ডাক্টরের ভিতর দিয়ে হয়তো ফিল করে না, কিন্তু কন্ডাক্টরের ভিতরে আরেক ঝামেলা আছে, সেটা হলো তার স্কিন এফেক্ট তাকে তাকে একটা লিমিটেশনের মধ্যে রেখে দেয়, যে পুরো কন্ডাক্টরটার ভিতর দিয়ে সেই কারেন্টটা ফ্লো করে না, তার সারফেসের নিচে দিয়ে কারেন্ট ফ্লো করে, যাকে আমরা বলতে পারি সারফেস কারেন্ট, নিয়ার টু সারফেস কারেন্ট এটা বলা যেতে পারে। তো এই জন্য মাইক্রোওয়েভ ডিভাইস গুলো হলো অথবা এনুলার টাইপের হয়, মাঝখানে কোনো জিনিস থাকে না, সিলিন্ড্রিক্যাল হোক আর রেক্টেঙ্গুলারই হোক। তো এই যে ওয়েভ গুলো যাচ্ছে বিভিন্ন মিডিয়াম দিয়ে, এয়ারই বলো, কন্ডাক্টরই বলো, ওয়েভ গাইড বলো, যেখানে যায়, তো সেইখানে আমি তোমাদের কিছুদিন আগে মোড বুঝাইছিলাম। মোড বুঝাইছিলাম না, স্টাইল অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশন। হ্যাঁ, মানে কি বলবো, ওই ওয়েভটার মধ্যে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট গুলো কিভাবে থাকে বা আছে কিনা। মোড বোঝাই গেছি না? জি স্যার। জি সেই স্যার, আগে বুঝেছিলেন। মোড গুলো টিই মোড, টিএম মোড, টিইএম মোড, হাইব্রিড মোড, কিন্তু কন্টিনিউশন এটা। আচ্ছা, আরেকটু ইলাবোরেট। আচ্ছা, তো মোড যেটা হয়ে গেছে সেটা হলো একটা গ্রস গ্রস ভাবে যদি আমি ডিফাইন করি, তাহলে টিই টিএম এগুলো এইভাবে বলা হয়। হ্যাঁ, কিন্তু সেটা তো আছে, ধরো ইজেড বা এইচজেড নাই একটা ওয়েভের, তাকে আমরা টিইএম ওয়েভ বলবো, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো, ঠিক আছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড, এখন ম্যাগনেটিক ফিল্ড যে 4টা কম্পোনেন্ট আছে, সেগুলো কি তাদের যে ওরিয়েন্টেশনে, তাদেরকে স্টার্টিং এ যে ওরিয়েন্টেশন আমরা দেখি, এট দ্য এন্ড অফ প্রপাগেশন, ওয়েভ যদি 1 মাইল 2 মাইল 10 মাইল প্রপাগেট করে এট দ্য রিসিভার এন্ডে যখন যায়, তখন সেই ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড গুলো
স্টার্টিং পজিশনে যেই অরিয়েন্টেশনে ছিল, রিসিভার এন্ডে কি সেই পজিশনে থাকে না চেঞ্জ হয়ে যায়, এইটাই হলো আজকের টপিকস। বুঝতে পারছো কিনা আমি জানি না। জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার এটাকে ব্যাক করি, বললাম না আজকের লেকচারটা বেশ কমপ্লিকেটেড পুরো কনসেপ্ট। আচ্ছা, আমি চলে যাচ্ছি আবার এটা হোয়াইট বোর্ডে গিয়ে একটু দেখি তোমাদের যদি কিছুটা ইয়ে করতে পারি। শেয়ার করলাম হোয়াইট বোর্ড। ধরো আমি একটা এই যে ইলেকট্রিক, আঁকাটা ভালো হচ্ছে না, এইদিকে ওয়েভ যাচ্ছে মনে করো জেড ডিরেকশন, আর এটাকে মনে করো এক্স, এইটাকে মনে করো ওয়াই। তো এট দ্য স্টার্ট মনে করো এইদিকে হলো, এটা হলো এক্স এর দিকে হলো মানে কি ইলেকট্রিক, মনে করো এখানে ইলেকট্রিক। আমরা কি বললাম, টিই মোডের ডেফিনিশন কি, ইজেড এইচ জেড জিরো নাকি, এইচ জেড এটাও জিরো, আবার এইচ জেড ও জিরো। এটা হলো টিইএম ওয়েভ, এটা তার মোড, এই মোডে সে যাচ্ছে, বুঝলাম, টিইএম ওয়েভ এই মোডে যাচ্ছে ইজেড জিটি। কিন্তু তাহলে ইজেড জিরো যদি হয় তাহলে বাকি আর চারটা কম্পোনেন্ট রয়ে গেছে না তার। জি স্যার। হ্যালো, জি স্যার। বাকি আর চারটা রয়ে গেছে, ঠিক আছে। ধরলাম এইদিকে হলো ইলেকট্রিক আর এইদিকে হলো ম্যাগনেটিকের, এইদিকে একটা, এইদিকে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক আরো আছে, মনে করো এইদিকে একটা, এটাকে ই যদি ধরি, ই এক্স যদি ধরি, আর এইদিকে হবে ই ওয়াই, হতে পারে ম্যাক্সিমাম। আবার এইদিকে যদি এইচ এক্স, এটা হলো এইচ ওয়াই, আর এইচ ওয়াই, আবার এদিকে এইচ এক্স, এই চারটা কম্পোনেন্ট আমরা ম্যাক্সিমাম রয়ে গেছে তার। হ্যাঁ ঠিক আছে। এখন এট দ্য স্টার্ট মনে করো এটা হলো জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো। এই পজিশনে ইএক্স এর দিকে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক মনে করো কোইনসাইড করে গেল অ্যাক্সিস এর সঙ্গে। এক্স, এখানে তিনটা জিনিস খেয়াল করবা, ইএক্স এটা আলাদা রিপ্রেজেন্টেশন, এই যে ইএক্স, আর এইচ এক্স এটা আলাদা এন্টিটি, অ্যানাদার কোয়ান্টিটি, আর এক্স অ্যাক্সিস এটা কিন্তু আলাদা অ্যানাদার প্যারামিটার। তিনটা প্যারামিটার কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করো। এক্স হচ্ছে কোঅর্ডিনেটের রিপ্রেজেন্টেশন, ইএক্স হচ্ছে ওয়েভের ইলেকট্রিক কম্পোনেন্ট, এইচ এক্স হচ্ছে ওয়েভের ম্যাগনেটিক কম্পোনেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আবার রিপিট করছি, এক্স হচ্ছে কোঅর্ডিনেটের রিপ্রেজেন্টেশন, এটার সঙ্গে ওয়েভের কোনো ইয়ে নাই, যোগাযোগ নাই, আমরা শুধু ওই কোঅর্ডিনেটে এটাকে রিপ্রেজেন্ট করছি, দেখাচ্ছি। আবার এক্স, ইএক্স এন্ড ইউআই এগুলো হচ্ছে ওয়েভের ইলেকট্রিক ওয়েভের প্যারামিটার। এখন এট দ্য স্টার্ট অফ দ্য ওয়েভ যখন স্টার্ট করে তখন ইএক্স এন্ড এইচ জেড যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি কোইনসাইড করে, সেটা এট এ ডিস্টেন্স, মনে করো এইখানে এক্স অ্যাক্সিসটা আমি শিফট করলাম এখানে জেড অ্যাজ এট এ ডিস্টেন্স জেড ইকুয়াল টু এল, এক্স অ্যাক্সিসটা ওখান থেকে শিফট করে এখানে দিলাম জেড এ। এখন এইখানেও কি ইএক্স টা এইটার প্যারালাল থাকবে না একটু বাঁকা হয়ে যাবে? এইটাই হচ্ছে আজকের লেকচার। বুঝতে পারছো কি? দেখো, জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আপনারা বলছি যে এটা টিএম ওয়েভ, ঠিক আছে, চারটা কম্পোনেন্টই আছে, তাও মানলাম, এই মুডে যাচ্ছে, এই স্টাইলে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু সে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিকের যে ওরিয়েন্টেশনটা, এটা ওয়েভ প্রপাগেশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না ফিক্স থাকে, এইটা আরেকটা প্রপার্টি, এইটা ইলেকট্রোম্যাগনেটিকের আরেকটা প্রপার্টি। তাহলে আমরা প্রথমে মোড ঠিক করলাম। এখন এই মোডটা যে প্রপাগেশনের সঙ্গে সঙ্গে ঠিক থাকে না চেঞ্জ হয়ে যায়? কম্পোনেন্ট কিন্তু থাকবে, সবগুলি থাকবে,
হয়তো হয়তো একটু ডেভিয়েট, মানে কি বলবে, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এই আর কিছু। এই ডিরেকশন চেঞ্জটাকে আমরা রিপ্রেজেন্ট করি একটা প্রপার্টি দিয়ে, যাকে বলা হয় পোলারাইজেশন। পোলারাইজেশন আর লিখলাম না, পুরোটা লিখতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে? পোলারাইজেশন দেখে বুঝে না, হ্যাঁ? জি স্যার। তাহলে আমি এখন ছেড়ে দিচ্ছি এই বোর্ডটা, এটা যে হোয়াইট বোর্ড। তাহলে পোলারাইজেশন জিনিসটা কি এবার বলতো, মানে সংক্ষেপে একটা পান দোকানদারকে তুমি বুঝাইবা, কি বুঝাইবা বলতো পোলারাইজেশন জিনিসটা কি আসলে? এই যে একটু আগে বুঝাইলাম, তুমি এর থেকে কিছু বুঝতে পারছো ইন্ট্রোডাকশন থেকে কিছু? মানে এটা হলো কোয়ালিটেটিভ ডেসক্রিপশন, নট কোয়ান্টিটেটিভ। ম্যাথমেটিক্স যাই না, কোয়ালিটেটিভ ডেসক্রিপশনে কি বুঝাইবা? পোলারাইজেশন মানেটা কি বুঝবে তুমি বলো? বলো না কেউ একজন, এই যে বুঝাইলাম একটু 4-5 লাইনে হোয়াইট বোর্ডে এসে, কিচ্ছু বুঝো নাই? স্যার এটা কি কাইন্ড অফ ফিল্টার হয়ে যাওয়া? আহারে, ওই যে এটা অ্যাডভান্স প্রশ্ন জিজ্ঞেস করলে, আমি যেটা বুঝেছি ওটা বলো না। টিল্টার এখানে আনছো কি করতে? আমি কি একবার ফিল্টার কথা বলছিলাম? কি রে আশ্চর্য কথা। মানে ওয়েব প্রপাগেশনের সাথে এই হুম। কম্পোনেন্ট গুলোর ডিরেকশন চেঞ্জ হয়ে যায় কিনা, এটা আর কি মেইনলি। ভেরি গুড। কি নাম তোমার? স্যার হিমেল স্যার। ইমেল। এইটাই হলো আসল কথা আজকে। মানে ওই দেখো, আর গাধা বলতেছে কি ফিল্টার। আমি একবার ফিল্টারের কথা কিছুই বলি নাই, করতে গেলে হয়েছে ফিল্টার একটা। আমি বলতেছি ডিরেকশন, অরিয়েন্টেশন। ইলেকট্রিক ফিল্ড তো থাকবে, সেটা কি সোজা হয়ে থাকে না বাঁকা হয়ে যায়, এইটা বলতেছি। অ্যাঙ্গেল, অরিয়েন্টেশন, ইনক্লাইনেশন। আর কেমনে বলবো, আমি এর ভাষা খুঁজে পাচ্ছি। এখানে ফিল্টার আসে কোত্থেকে আমি বুঝলাম না। কিভাবে হয়, কেমনে হয়, সে ম্যাথমেটিক্স একটু পরে দেখাবো। কিন্তু অরিয়েন্টেশনটা কি সোজা থাকে না বাঁকা হয়ে যায়? অরিয়েন্টেশনটা কি চেঞ্জ হয় না হয় না? এটাই হলো পোলারাইজেশন। মানে এটাই হলো তার বেসিক অন্য প্রপার্টি, আরেকটা প্রপার্টি। কারণ এই প্রপার্টিটা আমাদের লাগে। যদি তুমি এইটা চেঞ্জ হয়, অরিয়েন্টেশন চেঞ্জ হয়, এইটুকু যদি তুমি জানো, তাহলে স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা আসতেছে কত দূর থেকে, কত মিটার দূর থেকে আসতেছে, তোমার পৃথিবীতে অ্যান্টেনাটা যদি ওই অরিয়েন্টেশনে না বসাও, তুমি সিগন্যালের নামে ফাক্কা পাইবা, রসগোল্লা পাইবা। কি পাইবা? গোল্লা স্যার। গোল্লা পাইবা। কেন? কোন অরিয়েন্টেশনে আসতেছে তুমি যদি না জানো, ওই অরিয়েন্টেশনে যদি অ্যান্টেনা না বসাও ক্যাপচার করার জন্য, তাহলে তুমি রসের গোল্লা পাইবা। ওই কি বলে, ওই রসের একটা দোকান আছে না, যেখানে আমরা সবাই মাঝে মাঝে রসগোল্লা খাইতে যাই। রসের মিষ্টিটা ঢাকাতে আপাতত প্রসিদ্ধ, মিষ্টির সৃষ্টি স্যার। তাই না? তো জি স্যার। ভালো, আমি দেখলাম দই টই মিষ্টি মুষ্টি এগুলো ভালোই লাগে, ওখানে গিয়ে মাঝে মাঝে যাই। ওই ধানমন্ডি আছে একটা, আমাদের চক বাজার আছে একটা। তাহলে কি জন্য লাগবে এই প্রপার্টিটা জানতে হবে কেন? স্যার কোথায় অ্যান্টেনা ধরতে হবে ওইটা বোঝার জন্য স্যার। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন অরিয়েন্টেশনে আসতেছে, ওই অরিয়েন্টেশনটা যদি তুমি অ্যালাইন করে না বসাও অ্যান্টেনা, তুমি সিগন্যাল পাবে না। জি স্যার। আচ্ছা, এটার একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। তুমি দেখবা ছাদের উপরে এই যে আমাদের টেলিভিশন অ্যান্টেনা গুলো, মানে হরাইজন্টালি অনেকগুলো রড একসঙ্গে করে ইয়ে থাকে, প্লেস করা থাকে। তুমি খেয়াল করে দেখছো ওই যে গ্রামে গঞ্জে, ঢাকাতে বোধহয় এখন সব কেবল টিভি হয়ে গেছে বলে এই অ্যান্টেনা গুলো দেখা যায় না, গ্রামে এখনো আছে। মানে সাব ডিভিশনাল শহরগুলিতে এরকম একটা হরাইজন্টালি কতগুলো অ্যান্টেনা হরাইজন্টালি স্ট্যাক করে রাখা হয়, একটা বাঁশের ডান্ডার উপরে এটাকে প্লেস করা হয়। এগুলো দেখছো তো বোধহয়, অ্যান্টেনা গুলো দেখছো না, টেলিভিশন অ্যান্টেনা? জি স্যার, আমাদেরও ছিল স্যার। হ্যাঁ, তো এই অ্যান্টেনা গুলো হরাইজন্টালি থাকলেই টেলিভিশনের সিগন্যাল আসবে না, ওটা একটু ঘুরে ঘুরে অ্যালাইন করতে হয়। কখনো জি স্যার। করে দেখছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারো কোনো জি স্যার। এক্সপেরিয়েন্স আছে? জি স্যার, ছবি ক্লিয়ার করার জন্য আর কি ঘুরায় ওই ঘুরায় দেখতে তো হয়। ছবি ক্লিয়ার, স্যার ওই গ্রামে খেলা দেখার সময় বাড়ে আর কি। হ্যাঁ বলো। স্যার গ্রামে খেলা দেখার সময় বাঁশের আগায় অ্যান্টেনা বাঁধতে করে। হ্যাঁ, তখন ওইটাকে ওই সিগন্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য তোমার অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়। অ্যালাইনমেন্ট যেই পোলারাইজেশন আসতেছে
ওই পোলারাইজেশনে অ্যান্টেনা যদি না বসাও তাহলে ক্যাপচার ভালো হবে না, সিগন্যাল স্ট্রেংথ ভালো হবে না, ছবি ভালো আসবে না। এই তো বুঝে গেছে এবার পোলারাইজেশন জিনিসটা। ওরিয়েন্টেশনটা ম্যাচ করাইতে হবে। এখন এই ওরিয়েন্টেশনটা তুমি কিভাবে, কত রকম হইতে পারে, কত প্রকার ও কি কি। এই যে মানুষে বলে না এই ফাঁকি দেওয়ার কত রকম, ফাঁকি দেওয়ার কায়দা কত রকম ও কি কি, এই ওরিয়েন্টেশনের এখন পোলারাইজেশনের মানে কত রকম ও কি কি এখন তুমি দেখবে। এবং এগুলো না করলে কি হবে সেটা নেক্সট লেকচার বলতে হবে, এখন এই লেকচার বলতে পারবো না। তবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এটা একটা প্রপার্টি, এটা তোমার জানতেই হবে, নাহলে তুমি এটা পড়ে কোনো লাভ হবে না, কারণ অ্যান্টেনা তুমি ঠিক মতো বসাইতে পারবে না, তোমার সিগন্যালও আসবে না। অতএব আজকে যেটা পড়বো আমরা সেটা কি পড়বো? পোলারাইজেশন, ইন আদার ওয়ার্ডস ওরিয়েন্টেশন, নাকি? ইয়েস স্যার। ওরিয়েন্টেশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে না? ইয়েস স্যার। আমরা ওরিয়েন্টেশন সম্বন্ধে পড়বো। আর কতক্ষণ আছে? 30 মিনিট না, 1 ঘন্টা আছে এখনো। 12:06 বাজে, 1টা পর্যন্ত দেখি। জি স্যার। 1 ঘন্টায় পারবো বলে মনে হচ্ছে না, তারপরে শুরু করি। আচ্ছা, তোমরা তাহলে একটু মানে মোটামুটি পোলারাইজেশন সম্বন্ধে মোটামুটি বুঝে গেছো আমার মনে হয়। তারপরেও তোমাদেরকে আমি একটু অন্যরকম কিছু বুঝাই, হাস্যরসই বলো আর মানে পাগলামি বলো, যাই বলো, এটা তোমাকে এইভাবে এটার মানে পোলারাইজেশন বোঝার জন্য এই জিনিসগুলো লাগবে তোমাকে বলতে গেলে। আচ্ছা, তোমরা এখান থেকে পোলারাইজেশন আমি একটু ছেড়ে দিয়ে অন্যরকম বলি। তোমাদের নোটিশ বোধহয় তোমরা পাইছো মনে হয়, না এখনো পাও নাই, জানো নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে নতুন একটা সার্কুলার জারি হয়েছে? কি স্যার? স্যার কোনটা? সশরীরে আবার ক্লাস শুরু হবে বা পরীক্ষা টরীক্ষা নিতে হবে। এটা স্যার সেটা মানে কবে দিয়েছে এটা দেখিনি স্যার। আজকে সকালেই নাকি এটা মেইলে আসছে। আমার অফিসে হার্ড কপি এখনো আসে নাই, আমাকে একজনে ফোনে বললো, আমি বললাম কই, আমি তো এখনো পেলাম না। এই আর কি। তার মানে তোমাদের পরীক্ষা টরীক্ষা এগুলো কি বোধহয় ফিজিক্যালি নিতে হবে নাকি আল্লাহ জানে। মিড টার্ম তো এসেই গেল, কালকে মিটিং দিছি, হ্যাঁ নাকি আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, আছো না রোববার, সোমবারে মিটিং। তো এখন ওইখানে বোধহয় ওগুলো হবে ডিসিশন। তোমরা নেটে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে দেখো পাও কিনা, নোটিশটা পাইয়ে দেবা হয়তো। বুঝা গেল? জি স্যার। আসলে এটা কিছু না, আমি তোমাদের ব্রেনটাকে একটু সরাই নিলাম, কারণ এখন একটু অন্যরকম একটা প্রসঙ্গে যাব, সেটাকে ক্লিয়ার করার জন্য এখানে আসলাম। জি স্যার। রিসেট করে নাও। এই যে এখন আমরা নতুন ভাবে শুরু করছি। আচ্ছা, তোমরা অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, আমি সহজ কোনো এক্সাম্পল খুঁজে পাচ্ছি না, সেই জন্য এই এক্সাম্পলটা নিলাম। এগুলো দুটো এক্সাম্পল এ এবং বি তে দেওয়া আছে। আমি পোলারাইজেশন বোঝানোর জন্য তোমাদেরকে এই শুরু করছি। তোমরা তো জানো যে পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটার ছাড়া ওয়াটার হয় না, নাকি? আমরা বানাইতে পারি না। ওয়াটার বানাইতে গেলে দুটো জিনিস লাগে নাকি? জি স্যার। তেমনি ভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেও তৈরি করতে গেলে কি কি জিনিস লাগবে? স্যার ই ফিল্ড আর এইচ ফিল্ড স্যার। এখানে লেখা আছে, বিতে লিখে রাখছে। ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড স্যার। বিতে লিখে রাখছি, তুমি সম্পূর্ণ পড়ো, নাহলে কিন্তু তোমার মানে এটাকে ওকালতিতে এখানে আটকায় যাবে। তুমি এসি ওকালতিতে ইলেকট্রিক ফিল্ড আর এসি ম্যাগনেটিক এসি ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, এসি ম্যাগনেটিক ফিল্ড। আমি এসি কথাটা লিখছি যে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। জি স্যার, আমি পরিবর্তনশীল হইতে হবে। হ্যাঁ, শুধু যদি ইলেকট্রিক ফিল্ড বলতাম তাহলে শুধু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিসিও হতে পারে, এসিও হতে পারে, বা কোনটা। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিছি ইলেকট্রোম্যাগনেটিক হওয়ার জন্য কোন ধরনের ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড লাগবে? এসি লাগবে, অল্টারনেটিংটা লাগবে। তুমি ফিক্সডটা দিয়ে হবে না, ডিসি দিয়ে হবে না। ঠিক আছে, তাহলে আমি যখনই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো, তাই না, তখন তোমার কল্পনায় কিন্তু চলে আসতে হবে যে এই ওয়েভটার ভিতরে দুটা ফিল্ড আছে, একটা এসি ইলেকট্রিক, একটা এসি ম্যাগনেটিক। বুঝা গেল? জি স্যার। যখনই আমি একটা গরুর কথা বলবো তখনই ধরে নিবা যে গরুর একটা লেজ আছে। আমার কোনো লেজ নাই, মানুষের কোনো লেজ নাই, বানরের লেজ আছে, গরুর লেজ আছে।
এরকম যখনই বলা হবে গরু ছাগল লেজের দিকে খেয়াল করবা, এটা মানে বলার আর দরকার নাই যে ওর লেজ আছে, আমার লেজ নাই, আমি লেজটা অনুজ্জ রাখছি, শুধু নামটা দিয়ে বলবো। একইভাবে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো তখন কিন্তু আসলে তুমি বুঝে নিবা ওর দুটো ফিল্ডের কথাই আমি বুঝাচ্ছি, একটাকেও বাদ দিচ্ছি না। এবার বুঝতেছো কিনা দেখো, আমি এই যে সংক্ষেপের এই 2-5 মিনিটের লেকচার তোমাদের ওইখান থেকে সরাই আই না, একটা লেকচার দিলাম এই 5 মিনিট, এটাতে কি বুঝতে বলো? এটা যদি বুঝে থাকো তাহলে তোমার পোলারাইজেশন বোঝানো শেষ। কিছু একটু বলো, কমেন্ট করো, কি বুঝলা? এই যে আমি বললাম একটু আগে ইন্ট্রোডাকশন দিলাম। স্যার মানে ইলেকট্রোম্যাগনেটিক স্যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করার জন্য অবশ্যই অল্টারনেটিভ হতে হবে, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড। মানে হতে হবে প্রপাগেটিং কিন্তু আমি তোমাকে কি বললাম যে যখনই তুমি একটা গরুর কথা বলবা তখন তার একটা লেজ আছে, তুমি এটা ধরে নিবা, এটা তোমার মানে কল্পনায় থাকতে হবে, এটা তুমি ভুলে গেলে চলবে না। তেমনি ভাবে মানে স্যার যখনই আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলবো তখন তুমি কল্পনায় কিন্তু ধরে রাখবা এটার মধ্যে দুটো ফিল্ড আছে। এবার রিপিট করো, আমি বলে দিলাম আবার, রিপিট করো, আমি বলে দিলাম তো আবার। স্যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানেই ধরে নিব তার মধ্যে একটা অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রিক ফিল্ড আর একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, এই হচ্ছে কথা। আবার কারেন্ট বলে ফেলাইও না, ইলেকট্রিক ফিল্ড এক জিনিস, কারেন্ট আরেক জিনিস। আল্লাহ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। হয়ে যদি এই ভুল করো তাহলে তো আমার একটা মাথায় বাড়ি পড়বে। কোথায় ভোল্টেজ, কোথায় কারেন্ট, কোথায় পাওয়ার, এটাও যদি তুমি উল্টাপাল্টা বকবকের মধ্যে মুখের মধ্যে বলে স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং। তোমার ইঞ্জিনিয়ারের স্লিপ অফ টাং হইলে আর ওই পান দোকানদারের সঙ্গে তোমার কোনো তফাৎ থাকে? তুমি যদি বলো যে আমার স্লিপ অফ টাং, আমি এটা অল্টারনেটিং ইলেকট্রিক কারেন্ট বলে ফেলাইছি, তা তো হবে না। এগুলো তো আমি মানে এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য এই ক্ষমা অযোগ্য। একটা 40 বছরের লোককে যদি বলা হয় ডান হাত উঠাও, সে যদি পা উঠায়, তার ডান পা উঠায়, তখন তার একটা লাঠি দিয়ে পিটানো ছাড়া বুঝবে, হয় বলতে হবে এটা মানসিক প্রতিবন্ধী অথবা একেবারেই সর্বনাশ। ডান হাত বুঝে না একটা 40 বছরের লোক, এটা হয় না। একইভাবে যখনই আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তখন তুমি কল্পনায় মনে রাখবা যে দুটো ওয়েভের ভিতরে আছে, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক। এখন এই পোলারাইজেশনে কিন্তু আমি ঘুরে ফিরে এদের কথাই বলবো, খেয়াল করো। ফলে আমি এই জিনিসটা তোমরা বারবার বুঝাই দিচ্ছি যে আমি কিন্তু এরপরে হয়তো হয় ওয়েভের কথা বলবো, নাহলে ইলেকট্রিক ফিল্ড, এসি ইলেকট্রিক ফিল্ডের কথা বলবো, নাহলে এসি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলবো, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই আমি থাকবো। এটা বলছি, তোমার কল্পনায় রাখবা এই দুটো ফিল্ড, এটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এইটা যদি বুঝে থাকো তাহলে এবার আমি আগাইতে পারি পোলারাইজেশন। বলি এবার, অলরেডি এই ইন্ট্রোডাকশনই আমি 10 মিনিট আধা ঘন্টা শেষ, কারণ আমি বলছি যে এই কনসেপ্টটা তোমাকে মানে আমি ফিজিক্যালি লেকচার দিয়ে আমার যন্ত্রপাতি আসলে রুমে, ওগুলো দিয়ে যদি দেখাইতে পারতাম তাহলে সহজ হইতো, কিন্তু এখন এটা সম্ভব না। সেই জন্য এই স্যার বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে এসি ইলেকট্রিক ফিল্ড, এখানে সি বলতে তো কারেন্ট বোঝাচ্ছে, এখানে সিটা দিছে কেন স্যার? কোথায় কারেন্ট বোঝাচ্ছে? স্যার এই যে এসি সি, হ্যাঁ এখানে স্যার এখানে কি অল্টারনেটিং কারেন্ট বোঝাচ্ছে না স্যার এটা? আরে অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ অল্টারনেটিং কারেন্ট, সেটা তো এসি অল্টারনেটিং কারেন্ট, এসি ফিল্ড বলি আমরা, ইলেকট্রিক এদিকে দৌড়ায় আবার ওইদিকে দৌড়ায়, এই হলো অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট তো ওখানে শব্দটা ওই জন্য ইউজ করছে, কিন্তু অল্টারনেটিং কারেন্ট কার? ইলেকট্রিক ফিল্ডের যারা তৈরি হচ্ছে। মানে শুধু তুমি যদি বলো যে ওই এসি কারেন্ট দিয়ে তৈরি হচ্ছে, সেটা হলো একটা মানে ডেভিয়েশন বলতে পারছো তুমি। ইলেকট্রিক ফিল্ড না বলে সেটাকে ডেভিয়েটেড, মানে অরিজিনাল ফর্মুলা না। মানে কতগুলো আইন আছে, সোজা আইন, কিন্তু তুমি লতায় পাতায় গিয়ে তারা বলতেছে না এইভাবে হলে তাকে মাফ করা যায়, এইরকম আর। কিন্তু প্রথমে বললো না মাফ করা যাবে না, ওই আর কি, লতায় পাতায় গিয়ে আত্মীয়, ওই আর কি। তো অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড, তো এগুলাকে এসি ডাইরেক্ট
এসি এবং ফিল্ড, এখানে তোমাকে কারেন্টটা যেটা তুমি বললা, যেই ফিল্ডের দ্বারা অল্টারনেটিভ কারেন্ট তৈরি হয় সেটা হলো এসি ফিল্ড। এটাকে এখন আর ওদিকে গেলে আবার ওদিকে সময় নষ্ট হয়ে যাবে, পোলারাইজেশন বুঝতে পারবো না। কথা হলো যে তোমাকে ফিল্ড মনে রাখতে হবে। ফিল্ড হলো তোমার ধরো প্যারালাল প্লেটের মাঝখানে যে ফিল্ডটা হয়, ওখানে কি তুমি কোনো কারেন্ট ফ্লো দেখতে পাবো? ওখানে কোনো তার আছে, কিন্তু আসলে ইলেকট্রিক পোলারাইজেশনটা ওখানে হয়। একবার এই ফিল্ডে এই প্লেটে পজিটিভ, আবার ওই প্লেটে পজিটিভ, এইভাবে অল্টারনেটিংলি মাঝখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড হয় ক্যাপাসিটরের, বুঝছো? ওই ফিল্ডটাই হচ্ছে তোমার আসলে এখানে দরকার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করার জন্য। সবসময় যে কারেন্ট ফ্লো করতে হবে না, তবে ওই কারেন্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। যাই হোক, সেটা ওদিকে অন্যদিকে আসি, ওটা আরেকদিন যদি কখনো তোমার এগুলো বুঝাইতে হয় সেদিকে যাবো। কিন্তু আপাতত ফিল্ড দরকার আমার, যেটা তুমি দেখতে পাচ্ছ না, মানে কাল্পনিক রিজিয়নের মধ্যে এক্সিস্ট করে। ম্যাগনেটিক ফিল্ডে তো তাই, তারের ভিতর দিয়ে কারেন্ট যায়, এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড হয়, এটা তুমি তো ইনভিজিবল, এটা তো কল্পনা করতে হবে তোমার, আর কিছু না। এবার কিছু বুঝতে পারলাম না? ফিল্ড গুলো হচ্ছে কাল্পনিক কতগুলো লাইনস অফ ফোর্স, লাইনস অফ ফোর্স, ইলেকট্রিকই বলো আর ম্যাগনেটিকই বলো। বুঝা গেল? জি স্যার। আর জি স্যার, current বলো হলো- রেখা। হ্যাঁ, এসি কারেন্ট আর এসি কারেন্ট আর এসি ইলেকট্রিক ফিল্ড এটা হতে পারে, তবে এসি ইলেকট্রিক ফিল্ড হলো জেনারেল। ওর মধ্যে দু রকম হতে পারে, এসি হতে পারে, কন্ডাকশন কারেন্ট হতে পারে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট হতে পারে, কনভেকশন কারেন্ট হতে পারে, অসুবিধা নেই, ফিল্ড দরকার। আচ্ছা, এখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা নামকরণ করব, নাম দেব আর কি। এখন নামকরণের জন্য এই পোলারাইজেশন, কিন্তু ওই নামকরণ থেকে নাম করার জন্য, এই নামকরণ করার জন্যই পোলারাইজেশন কথাটা আসছে। আসলে এটা তোমাদের কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমাদের শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আমার মনে হয় পুরুষ শাসিত সমাজ। আমি একটু জেনারেল সোশ্যাল সায়েন্সে চলে গেলাম। এটা মেয়েদের হয়তো দুঃখ লাগতে পারে, কিন্তু সারা পৃথিবীতে জানি না এইভাবে হয়ে আছে, পুরুষ শাসিত সমাজ। সত্যি বলছি কিনা বলো, ছেলেরা বলো আর মেয়েরাই বলো। জি স্যার। ছেলেরা অপরাধী, কারণ তারা সাপ্রেস করে রাখতেছে মেয়েদেরকে। মেয়েরা অপ্রেসড, তারাও স্বীকার করছে পুরুষ শাসিত সমাজ সারা পৃথিবীতে। শুধু এইখানে তুমি খেয়াল করে দেখবে না, আমেরিকা, ইউরোপ, যত রকমই, যত লার্নেড, যত বলো ডেভেলপড হলো, কিন্তু মন মানসিকতায় কিন্তু এখনো আমরা ওইভাবেই আসি, এবং এটা অনেক দিন থেকে চলে আসতেছে, আরো কত বছর যাবে আমি জানি না, এরকমই চলছে। তুমি আমার গ্রামে গিয়ে যে তুমি আমার নাম বলো, হয়তো 5 মাইল দূর থেকেও যদি তুমি আমার বাবার নাম বলো, আমাদের বাড়ির নাম বলো, চিনবে, অনেকে চিনবে। 5 মাইল না হলেও কমপক্ষে 1 মাইল 2 মাইল আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে, অথবা ওই হাট বাজার যেগুলো গ্রামের বাড়িতে দেখছো কিনা তোমরা জানি না, সপ্তাহে 2 দিন হাট বাজার বসে, হাট হয়, ওইখানে গিয়ে যদি তুমি হয়তো আমার বাবার নাম দিয়ে যদি আমাকে খোঁজো, পাইয়ে যাবা, অনেকে চিনবে। কথা সত্য বলছি কিনা? জি জি স্যার। স্যার। কিন্তু এখন অল্টারনেটলি আবার ওই মেয়েদের জন্য দুঃখ, আমার মায়ের নাম দিয়ে যদি আমাকে খোঁজে, পাবে অনেকে। তুমি সত্য কথা বলো, অনেকেই, মানে এটা বোধহয় 1% 2% লোক হয়তো চিনতে পারে। 1995 থেকে 98 বলা যায় হয়তো চিনবেই না, আমাকে খুঁজে বের করা মুশকিল। সত্যি কিনা কথাটা? জি স্যার। জি স্যার। স্যার, মায়েদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে চিনবে না। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে চিনবে না, ভেরি গুড। আর আদারওয়াইজ এই ছেলেরা দেখো বাস্তবেই যে কোনো মানে অনুষ্ঠান বলো, এই বলো, ওই বলো, ওই বেটার ছেলে এই কাজটা ভালো কাজ করছে, ওই 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 বেটার ছেলে একটা বদমাইশ ডাকায়, কিন্তু মায়ের নামটা আসেই না অলমোস্ট। কিন্তু বাস্তবে মানে আমি কিন্তু আমার বাবা মারই তো সন্তান নাকি, এটা তো তোমরা বুঝতে পারো, তোমরা ম্যাচিউর, তোমরা সবাই বুঝতে পারো জিনিসটা। জি স্যার। ঠিক আছে, এই একই জিনিস এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আসো। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করার জন্য, তৈরি করার জন্য দুইজন কি দরকার, একজনকে ছাড়া একজন হবে না।
এসি ইলেকট্রিক ফিল্ড, এসি ম্যাগনেটিক ফিল্ড একটাকে ছাড়া আরেকটা দিয়ে ইয়ে হবে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে না। আমি যে ইন্ট্রোডাকশনটা দিছি যে এবার তোমাদের বুঝতে পারছো জিনিসটা আমি কি বুঝাতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। তাহলে এই ওয়েভটার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার নামকরণ করার জন্য এবার আমি যেমন আমার নামকরণ করার জন্য আমি যেমন তোদের বুঝাইলাম, দেওয়ার বাপের নামটাই বেশি ডমিনেন্ট, মাকে মানে মানুষ খোঁজেই না বা মানুষ জানেও না, আমি বাপের নামই বেশি পরিচিত। এবার তোমরা একটু অনুমান করো তো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার নাম দেব কোন ফিল্ডের নামে এটাকে নামকরণ করলে মানুষ বেশ পপুলার। এবং সত্যি কথা বলতে কি ইলেকট্রোম্যাগনেটিক লিটারেচারে ওইভাবেই কিন্তু যুগের পর যুগ ওইভাবেই আসছে। আমি এটা সত্য কথা, যুগের পর যুগ ওইভাবে আসছে। বলতো কোন ফিল্ডে দিয়ে আমি ওকে নামকরণ ইলেকট্রিক ফিল্ড না স্যার, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড না। কেন বলো, কিছু একটা যদি জানো, তোমরা এখনো পড়ো নাই, আসলে কথা সত্য, ঘটনা সত্য। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড কেন বলতে পারো, কিছু বলতে পারো কেউ? স্যার একটু বলতে পারি, সেটা হচ্ছে স্যার ইলেকট্রিক ফিল্ড নিয়েই তো প্রথম মানে মানুষজনের ইন্টারেস্ট ছিল। ম্যাগনেটিক ফিল্ড আসলে এক ধরনের রিলেটিভ ইলেকট্রিক ফিল্ড, এই কারণে আনসারটা কারেক্ট না। আনসার হলো ইলেকট্রিক প্যারামিটার গুলো মাপাটা খুব সহজ, ইনস্ট্রুমেন্ট গুলো সস্তা, অ্যাভেলেবল, মানে এটাকে তুমি ইজিলি ডিটেক্ট করার যন্ত্রপাতি এটা সেটা এগুলো হাতের কাছেই পাইবা। কিন্তু ম্যাগনেটিকের জন্য তোমার বেশ কাঠখড় পড়াইতে হবে, এত সহজে তুমি ওটাকে মেজার করা বা ওটাকে ডিটেক্ট করা অত সোজা না। এই হলো আসল কারণ, সহজেই এটা দিয়ে তুমি মেজার করে ফেলতে পারবা ইলেকট্রিকের প্যারামিটার ওয়েভের। বুঝতে পারছো এবার কেন ইলেকট্রিক ফিল্ড দিয়ে নামকরণ করা হয়? জি স্যার। জি স্যার। কারণ সহজেই এটা এই জিনিসগুলো প্যারামিটার গুলো ডিটেক্ট করা যায়, মেজার করা যায়, যন্ত্রপাতিগুলো সস্তা। আচ্ছা তাহলে এইবার আসলাম আমার কি যেমন চিনার জন্য আমার বাপের নাম খুঁজে খুঁজে বের করে দেয়, ঠিক একটি ওয়েভকে ওই ইলেকট্রিক ফিল্ডের অরিয়েন্টেশন দিয়ে ওর নামকরণ করা হয়। এই পোলারাইজেশন মানেই হলো ইলেকট্রিক ফিল্ডের অরিয়েন্টেশন। বাস, এই তোমার লেকচার শেষ, 9 পাতার লেকচার শেষ, আরো 8-10 পাতা ছিল সেটা দিতে পারলাম না। কিন্তু এই মানে পোলারাইজেশন প্রপার্টিটা হচ্ছে যে একটা ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে আছে সেইটাকে এক্সপ্রেস করে, ডেসক্রাইব করে। বুঝে গেছো এবার নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এবার আমরা এই যে টপিকসে ঢুকলাম। তোমরা সাধারণত আমি তোমাদের বুঝাইছি এই যে এই ছবিটা তোমাদের দেখায়, অনেক আগে দেখাইছিলাম তোমাদের ক্লাসে, বলে দেখাইছিলাম নাকি পারছি কিনা আমি জানি না। এটা তোমাদের আবার এখানে আমি একটা ছবি নিছি, ইন্টারনেট থেকে এই ছবিটা নিছি। তো এটা দেখলো তোমরা এই যে রাইট হ্যান্ড রুলে এই যে এটা আমাদের তোমরা দেখাইছিলাম। আমি মনে করো এইদিকে হলো তোমার এটা হলো ই ফিল্ড, ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপাগেশন, বুঝেছিলাম আমি এটা তোমাদের ক্লাসে কখনো? এটা হলো ইলেকট্রিক ফিল্ড যদি ধরো, এটা ম্যাগনেটিক ফিল্ড যদি ধরো, তাহলে এটা হলো ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন হলো এই যে মিডল ফিঙ্গার। ক্লাসে বলছিলাম না রাইট হ্যান্ড রুল, ওই যে তোমার ইয়ে পড়ানোর জি সময় স্যার। গত লেকচারের শেষ পাতায় ছিল স্যার এটা। ছিল না এটা? জি স্যার, এই চিত্রটা ছিল। আচ্ছা তাহলে তাহলে তো ছিলই মনে হয়, না আমি তো মনে করলাম বোধহয় ছিল না, মনে হয় আমার খেয়াল নাই। তাহলে ওটা চিত্রটা সম্বন্ধে অত বলা হয় না। তারপরেও মনে করে এটাকে যদি ইলেকট্রিক ফিল্ড ধরি, এটাকে যদি ম্যাগনেটিক ফিল্ড ধরি, তাহলে ওয়েভ প্রপাগেশন হবে এই দিক। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, এই জিনিসটাকে যদি আমি কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করি, কোঅর্ডিনেট, তাহলে মনে করো ই ফিল্ডের ডিরেকশনটাকে যদি এক্স কোঅর্ডিনেট ধরি, ওয়াই মানে এইচটাকে যদি ওয়াই ধরি, আর এটাকে যদি জেড ধরি, তাহলে কি এটা একটা সাইক্লিক অর্ডারে আসে না? দেখো তো ভালো করে খেয়াল করে দেখো তো, জি স্যার। এক্স ওয়াই জেড সাইক্লিক অর্ডার আছে না? জি আছে স্যার। ই এইচ প্রপাগেশন, খেয়াল করে দেখো, ই এইচ প্রপাগেশন, ইলেকট্রিক এক্স ওয়াই জেড, ভালো করে খেয়াল করো, মাথায় ঢুকাইতে পারো তুমি, দেখো 3 ডিমেনশনাল ছবি তো, ভালো করে খেয়াল করো, ভালো করে চিন্তা করো। তোমার সামনে হাত আছে, তুমি ভালো করে বুঝে দেখো, বুঝা যাচ্ছে? জি স্যার। কোনো অসুবিধা নাই তো? ই এইচ প্রপাগেশন, ঠিক আছে, সাইক্লিক অর্ডারে আছে। তার মানে আমি এই ছবিতে কি বুঝাইলাম তোমার? এবার তুমি তোমার প্লিজ তোমার বুদ্ধি আমি টেস্ট করছি।
আমি যদি ইলেকট্রিক ফিল্ড যদি এই এক্স ডিরেকশনে রাখি, এই এক্স মনে করো উপরের দিকে ভার্টিক্যালি হলো পজিটিভ এক্স, তাহলে নেগেটিভ এক্স কোন দিকে হবে? সোজা নিচের দিকে। ভার্টিক্যাল ডাউনওয়ার্ড নাকি? ভার্টিক্যাল আপওয়ার্ড যদি এক্স পজিটিভ হয়, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড হবে মাইনাস এক্স। এই দিকে লেফট হ্যান্ড সাইডের এই দিকে যদি আমি পজিটিভ ওয়াই রাখি, তাহলে এই দিকে কি হবে? নেগেটিভ ওয়াই। রাইট হ্যান্ডের দিকে মাইনাস ওয়াই, ঠিক আছে? এইভাবে প্লাস জেড এইদিকে মাইনাস জেড ওইদিকে। তাহলে এই ছবিতে আছে এক্স ওয়াই জেড প্লাস মাইনাস সবই আছে, বোঝা যাচ্ছে। কল্পনা করবা কিন্তু 3 ডিমেনশনাল ছবি, কিন্তু এটা কল্পনায় রাখবা। তাহলে এখন তোমার এই যে এখন তোমার মানে কনক্লুশনে আসতেছে। কনক্লুশনে হলো এই ফর্মুলাটা মনে রাখবা, এটা ফর্মুলা একটা। যখনই এক্স পজিটিভ ডিরেকশনে, ওয়াই পজিটিভ ডিরেকশনে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক থাকে, তখন জেড পজিটিভ ডিরেকশনে ওয়েভ প্রপাগেট করবে সাইক্লিক অর্ডারে। কি বললাম? সাইক্লিক অর্ডারে হবে প্রপাগেশন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন ধরো তোমার এই কোঅর্ডিনেট বদলাই গেল, কোঅর্ডিনেট বদলাই গেল। কোঅর্ডিনেট বদলাইয়া মনে করো তুমি তোমার শুরুটা কি করছো? ওই প্রপাগেশনের যে সাইক্লিক অর্ডারটা শুরু হচ্ছে কোনটা দিয়ে বলো তো? কোন ফিল্ড দিয়ে শুরু হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু হচ্ছে, এটা মনে রাখো। সূত্রগুলো এইভাবে আসে। ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড পরে যাবে ম্যাগনেটিক ফিল্ড, তাই না? জি স্যার। তারপরে আসবে প্রপাগেশন। আবার এবার খেয়াল করো, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক এর দুটোরই পারপেন্ডিকুলার হলো প্রপাগেশন, তাই না? জি স্যার। তা যদি হয় তাহলে এবার যদি তোমরা কোঅর্ডিনেট আমি বদলাই দিলাম, কোঅর্ডিনেট আমি বদলাই দিলাম, আমি বললাম কি ওয়াই যেদিকে ওয়াই ডিরেকশন এই দিকে দিলাম ইলেকট্রিক ফিল্ড দেবার, মানে এইচ এর দিকে ইলেকট্রিক ফিল্ড দিলাম, জেড এর দিকে ম্যাগনেটিক দিলাম, শিফট করে দিলাম একটু। তাহলে ওই প্রপাগেশন কোন দিকে হবে? স্যার এক্স অ্যাক্সিসে না? এক্স অ্যাক্সিস, রাইট। যদি এবার ইলেকট্রিক আমি জেড ডিরেকশনে দিলাম, ইলেকট্রিক যদি জেড ডিরেকশনে দেই, তাহলে ম্যাগনেটিক কোন ডিরেকশনে হতে হবে যদি আমরা এক্স ডিরেকশনে প্রপাগেট করতে হয়? স্যার ওয়াই তে। মাইনাস ওয়াই। মাইনাস। এই তো দেখছো সাইক্লিক অর্ডার তোমাদের এখনো তো হয় নাই। মনে 3 ডিমেনশনাল ছবি তো কেমনে যে বুঝাবো, এগুলো তো মানে অনলাইনে মুশকিল। স্যার মাথায় একটা ঢুকছে না? প্রশ্ন করি। তোমার তো ছবিতে বোঝা যাচ্ছে তো, এটা তো মানে সিরিয়ালি এটা এটা ইয়েতে যাবে তো, সাইক্লিক অর্ডারে যাবে। রোটেশনটা খেয়াল করো, এই যে কোন দিকে রোটেট করতেছে, লেফট না এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। তাহলে তুই খেয়াল রাখো না কেন? তাহলে আমি বললাম জেড ডিরেকশনে আমার হলো ইলেকট্রিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক কোন দিকে হইতে হবে? ইলেকট্রিক ফিল্ড হলো জেড ডিরেকশনে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ যাও তুমি, আগাও, তাহলে কোন ডিরেকশন? মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই। কি বলে এখনো দেখলো 3 ডিমেনশনাল ছবি মাথায় ঢুকে না নাকি? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে উল্টাই দিচ্ছি, মাইনাস ওয়াই তে দিলাম ইলেকট্রিক ফিল্ড, তাহলে বাকিগুলি বলো। মাইনাস ওয়াই তে হলো ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইচ কোন দিকে, প্রপাগেশন কোন দিকে? পজিটিভ এক্স। So H sir X direction. এইচ হলো এক্স ডিরেকশনে, আর প্রপাগেশন So minus Z. কি করে? স্যার জেড ডিরেকশনে। রাইট হ্যান্ড রুল তো। জি স্যার, পজিটিভ জেড ডিরেকশনে। স্যার হচ্ছে ক্রস প্রোডাক্টের রুল স্যার। এই তো সামনে তোর ছবিটা আছে, ক্লকওয়াইজ ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর এই মানে তোমার স্টার্ট ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপাগেশন এভাবে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, যার মাথায় না ঢুকলে তো মুশকিল, আমি তো আর করতে পারবো না, আমি শেষ করে যাই। হ্যাঁ ঠিক আছে, এখন এইগুলাকে ধরো এই তো আমি বলে গেছি এখানে, তোমরা এখন যদি মনে রাখতে পারো চেষ্টা করো, এছাড়া কিছু করার নাই। ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন, বুঝতেছো? এই সাইক্লিক অর্ডার, এই যে আমি বলে গেছি এখানে দেখো, if the electric field vector is oscillating in x direction, magnetic field is oscillating in y. এই oscillating বললাম কেন?
স্যার চেঞ্জিং অল্টারনেটিং এই কারণে। হ্যাঁ, এসি বলে অসিলেটিং কথাটা ইউজ করছি। y direction then electromagnetic wave will propagate z axis direction in figure 8.1 আচ্ছা এখন এখানে দেখো কি লিখছে, that means the wave propagation direction is found using right hand rule by counting axis in cyclic order। এছাড়া আর এখন আর এর বেশি আর বাইরে বুঝতে পারলাম না, এই যে সাইক্লিক অর্ডারে তোমার যেতে হবে, তার মানে ই এইচ ওয়েভ প্রপাগেশন, ই এইচ ওয়েভ প্রপাগেশন মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তাহলে এবার ছবিতে আসি, দেখো এই দেখো ছবিতে দেখলাম এক্স ওয়াই জেড ই এইচ প্রপাগেশন হলো। জি স্যার। হ্যাঁ, এবার আরেকটাতে আসো, দাঁড়াও এই যে দেখো ই হলো, এই যে একটু আগে বুঝালাম তোমার, ই হলো মাইনাস ওয়াই এর দিকে, তাহলে ই যদি মাইনাস ওয়াই এর দিকে হয় এইচ হবে এক্স এর দিকে আর প্রপাগেশন হবে জেড এর দিকে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারতেছো, তাহলে সাইক্লিক অর্ডারে যাবে এগুলো, তো এর বেশি আর বুঝতে পারতেছো কিনা অবস্থা আমি জানি না, আমি এভাবে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো আচ্ছা এখন এই যে আমরা এখন পোলারাইজেশনে যাব। পোলারাইজেশন মানেটা হলো, ধরো since the direction of electric field is changed to minus y, the direction of electric field will be z x direction, z direction. That means we found the cyclic order exists electric, magnetic, electromagnetic wave. ঠিক আছে, এটা গেল। In electromagnetism এই যে কথাটা আসলো, in electromagnetism, আমি একটু হাইলাইট করে দিলাম এখানে, এই কথাটা তোমার ভালো করে খেয়াল করতে হবে। দেখো কি লিখছি, ইন ইলেকট্রোম্যাগনেটিজম ইলেকট্রিক ফিল্ড অসিলেশন ডিরেকশন, electric field oscillation direction of a propagating electromagnetic wave is called the polarization state of the wave. That means the word polarization describes the direction of the electric field variation, not magnetic field oscillation direction. মানে আমাকে খুঁজলে, আমার মায়ের নামেও খুঁজলে কোনো দোষ নাই, কিন্তু পোলারাইজেশনের মধ্যে দোষ আছে। তুমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওকে ডেসক্রাইব করা যাবে না, নট ম্যাগনেটিক ফিল্ড, দেখতে ভুল হয়ে যাবে। তখন তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দিয়ে শুরু করতে হবে, তারপরে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলে দিবে যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে আছে। তাহলে আমার কথা বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ, প্রথমে তুমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন খুঁজে বের করো, যদি এরপরে তুমি ম্যাগনেটিকটা না জানো কোনো অসুবিধা নাই, ম্যাক্সওয়েল ইকুয়েশনকে ওখান থেকে তুমি ওটা কালেক্ট করো, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারো, কোনো অসুবিধা নেই। ফলে এটা ভয় পাওয়ার কিছু নাই বা ইয়ে করার কিছু, কিন্তু ইলেকট্রিকটা তোমার জানতে হবে। আচ্ছা, তো এখন আমরা ধরো কতগুলো এক্সাম্পল দিচ্ছি। এই যে দেখো ইলেকট্রিক ফিল্ড, এই যে ফিগার 8.1, এটা হলো ফিগার 8.1, এটাতে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? পজিটিভ এক্স Sir, X. পজিটিভ Positive এক্স। X. এই জন্য দেখো এর নাম দিছি কি, দাঁড়াও এক্স পোলারাইজড ওয়েভ। এই দেখো, তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেড ডিরেকশনে যাচ্ছে, এই যে প্রপাগেটিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কি পোলারাইজড ওয়েভ? কোন অ্যাক্সিস পোলারাইজড ওয়েভ? স্যার এক্স অ্যাক্সিস পোলারাইজড ওয়েভ। এক্স অ্যাক্সিস পোলারাইজড, অথবা সিম্পলি এক্স পোলারাইজড বলে, এক্স পোলারাইজড ওয়েভ। কিন্তু এই যে আরেকটা ছবি লিখছে 8.2 তে দিছি ওয়াই পোলারাইজড ওয়েভ। বলো তো এই ওয়াই পোলারাইজড ওয়েভ যদি হয় তাহলে এই ছবির কি বদলাবে? ইটা ওয়াই এক্সিস বরাবর থাকবে। হ্যাঁ, ইটা ওয়াই এক্সিস বরাবর থাকবে। ভেরি গুড, ইটা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এই দেখো ইটা ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু না, এখানে দেখো এখানে দিছে মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর ই, তাহলে কি ভুল হলো? স্যার প্রপাগেশনটা জেড অ্যাক্সিস বরাবর রাখার জন্য রাখার জন্য মাইনাস ওয়াই কে দিছি, কিন্তু আমি বলছি ওয়াই পোলারাইজড ওয়েভ, এটা কি ভুল করলাম নাকি? এই যে এখানে না লিখছে স্যার, Y না polarized। স্যার। কেন বললাম না? স্যার ওয়াই অ্যাক্সিসে তো স্যার প্লাস ওয়াইও আছে মাইনাস ওয়াইও আছে। ভেরি গুড, গুড স্টুডেন্ট। আমি তো চাই এরকম এ প্লাস স্টুডেন্ট আমার ক্লাসে থাকুক, আমাদের ডিপার্টমেন্টে। এই জন্যই তো 70,000 80,000 থেকে বাদ দিয়ে।
আমি দেখাইছি মাইনাস ওয়াইতে একটা ইনস্ট্যান্ট এসে মাইনাস ওয়াইতে ম্যাক্সিমাম হবে। এই যে টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু আবার ম্যাক্সিমাম কি এদিকেও হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু অন এন মানে ইনফ্যাক্ট ইলেকট্রিক ফিল্ডটা এই ওয়াই অ্যাক্সিস এর মধ্যেই ভ্যারি করবে, আর কিছু না। মানে ওরিয়েন্টেশনটা ওয়াই অ্যাক্সিস থাকবে, প্লাসে থাকার মাইনাস না। জি স্যার। এমনি ভাবে ইলেকট্রিকের জন্য এই এক্স এর জন্যও তাই। ইলেকট্রিক যদি এক্স এ থাকে সবসময় যে এক্স এ থাকবে তা না, হ্যাঁ, Need কখনো to কখনো accept মাইনাস ওয়াই তো তার ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম। এই যে ভেক্টর ডিরেকশন, সরি ভেক্টর ডিরেকশন, ভেক্টর ডিরেকশন কখনো এইদিকে কখনো মাইনাস ওয়াই দিকে হতে পারে, অসুবিধা স্যার অসিলেটিং। অসিলেটিং। তখন কিন্তু আবার ওই এইচও কিন্তু ওইভাবে বদলাই যাবে, তাই না? জি স্যার। এইচও বদলাই যাবে সাইমালটেনিয়াসলি, এইচও বদলাবে। তো এইভাবে আমরা এটাকে, যদিও তুমি দেখছো যে মাইনাস ওয়াই ডিরেকশন আমি ইলেকট্রিক ফিল্ড ধরছি, কারণ একটা ইনস্ট্যান্টের ব্যাপার ধরছি, এটা একটা টি ইকুয়াল টু 0 তে মনে করো, তারপরে ওইটা অন্য একটা সময় ওরকম হয়ে গেল তখন। এখন এই যে আমি আরবিট্রারি তোমারে বুঝাইলাম, এই যে একবার ধরলাম এক্স এর দিকে, আবার ধরলাম ওয়াই এর দিকে বা মাইনাস ওয়াই এর দিকে ইলেকট্রিক ফিল্ড। তো এটা বাস্তবে বাস্তবে যখন ওয়েভ প্রপাগেট করে তখন কি এইভাবেই থাকে, মানে আরবিট্রারি ধরবো নাকি কিভাবে ধরবো, নাকি এটা ওয়েভ প্রপাগেশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়? না, চেঞ্জ হয় না। আমার কথা বুঝতে পারছো ইন্ট্রোডাকশনটা? এখন তো আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, যদি এক্স এর দিকে হয় তাহলে এটা এক্স পোলারাইজ বলবো, যদি ওয়াই এর দিকে হয় মাইনাস ওয়াই এর দিকে হয়, তাহলে ওয়াই পোলারাইজ বলবো। কিন্তু আসলে ওয়েভ প্রপাগেশনের সঙ্গে সঙ্গে এটা কি নিজে নিজেই বদলায় না আমরা বদলাবো? কি বলো? স্যার আমরা কি বদলাইতে পারবো স্যার? পারবো। জি স্যার। এক্স পোলারাইজ এবার বুঝে গেছো তো না? এক্স পোলারাইজ ওয়াই পোলারাইজ এগুলো বুঝে গেছো না? বুঝে জি গেছো? স্যার। এক্স পোলারাইজ ওয়াই পোলারাইজ এগুলো বুঝে গেছো। এখন এই যে দেখো আমরা যে পারবো সেটার এই যে বুঝাচ্ছি এবার, এই যে এখান থেকে শুরু। জেনারেলি পোলারাইজেশন স্টেট or simply polarization of a propagating electromagnetic wave কয় ধরনের? 3 ধরনের। 3 টাইপস। 3 types. By changing x, এই x কে x তোমার এই যে এখানে x আছে না, এই যে শব্দটা, এই যে নাম লিখলাম x polarized wave, একটু আগে তো আমি অ্যালজেব্রা বুঝেছি, অ্যালজেব্রা। x polarized wave, x এনিথিং হইতে পারে, x এনিথিং হইতে পারে, x polarized, x axis, x polarized wave। এই x এর পরিবর্তে তুমি যদি এবার 3 ধরনের মধ্যে x শব্দটাকে রিপ্লেস করে লিনিয়ারলি বসাও, তাহলে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ হইতে পারে। সার্কুলার যদি বসাও সার্কুলারলি পোলারাইজড ওয়েভ হইতে পারে। ইলিপ্টিক্যাল যদি বসাও শব্দটা, তাহলে ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভ হবে। এই যে এফ এর মধ্যে ডেফিনিশনটা দিয়ে দিচ্ছি, যে একটা ওয়েভকে যখন আমি এক্স পোলারাইজড ওয়েভ বলবো তখন সেটা লিনিয়ার পোলারাইজড ওয়েভ হইতে পারে, সার্কুলার পোলারাইজড হইতে পারে, ইলিপ্টিক্যাল পোলারাইজড হইতে পারে। বুঝছো কিনা দেখো? বুঝছো? বুঝছো নাই? স্যার জি স্যার। স্যার এটা একটু আরেকবার রিপিট করেন। আমি তো এই যে ছবিগুলোতে তোমরা অ্যালজেব্রা বুঝাই গেছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড যদি এক্স ডিরেকশনে হয় তখন তাকে আমরা বলবো এক্স পোলারাইজড ওয়েভ। প্রতিদিন লিখছি এই যে ওয়াই পোলারাইজড ওয়েভ অথবা এক্স পোলারাইজড ওয়েভ, বললাম না এক্স পোলারাইজড ওয়াই পোলারাইজড। এই যে ওয়াই এক্স জেড এগুলো যা বসে অ্যাক্সিস গুলো, জি এই স্যার। অ্যাক্সিস গুলো যদি ওহমস ল ফলো করে এক্সটা, তখন তাকে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বলবো। যদি ইলিপ্টিক্যাল ইকুয়েশন ফলো করে তখন ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভ বলবো। যখন সার্কুলারের ইকুয়েশন ফলো করে তখন সার্কুলার পোলারাইজড ওয়েভ বলবো। বুঝছো কিনা দেখো? জি স্যার। ওইটা তাহলে ইকুয়েশন দেখা বলতে হবে। রাইট, সেই জন্য তো 3 ধরনের আমি এখানে আছে তো, এই পৃথিবীতে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে 3 ধরনের বা 3 ভাবে 3টা ইকুয়েশন ডেরাইভ করা যায়, আমি দেখাবো একটু পরে। জি স্যার, মানে হচ্ছে মানে ওয়েভটা এক্স পোলারাইজড হোক কিংবা ওয়াই হোক কিংবা জেড হোক, সবগুলোর মধ্যে 3টা টাইপ আছে। হতে পারে। আচ্ছা। এর অর্থ হলো এখন এটাকে এখন রিয়েল অর্থটা বুঝাই। এই যে এক্স এর দিকে যে পোলারাইজেশনটা, এক্স এর দিকে পোলারাইজেশনটা এটা ধরো এখানে নিচে লাইনে লিখছি, এই দেখো জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু এল, তাই না? জি স্যার। স্টার্টিং এ হলো জেড ইকুয়াল টু 0 আর এট দ্য এন্ড জেড ইকুয়াল টু এল, প্রপাগেশন ডিরেকশন মানে অনেক দূরের কোনো পয়েন্টে স্টার্টিং এবং এন্ডে। এবং স্টার্টিং এবং এন্ডে তাহলে দেখা একটা ছবি দেখি এখানে, এই যে স্টার্টিং এন্ড এন্ড একটা ছবি দেখলাম, এটা জেড ইকুয়াল টু 0 তে এই অবস্থা, জেড ইকুয়াল টু এল এই অবস্থা।
যদি ধরো ইলেকট্রিক ফিল্ড এখন কোন ডিরেকশন আছে, এক্স ডিরেকশনে, জেড ইকুয়াল টু 0 তে, জেড ইকুয়াল টু এল এও এক্স ডিরেকশনে আছে, কোনো চেঞ্জ হয় নাই। এবং শুধু জেড না, যদি ইনফিনিটি পর্যন্ত যায় এই ওয়েভটা, এবং এই ওয়েভিক ফিল্ড যদি এক্স ডিরেকশনেই থাকে, এই ডিরেকশন তো এটা হলো রিলেটিভ, তাই না? মানে তুমি আমার এখানে যদি দেখো, মানে আমার এই এই ঢাকাতে, তখন এক্স মানে হলো ভার্টিক্যাল, আবার আমেরিকাতে ভার্টিক্যাল অন্যরকম হবে, কিন্তু তারপরও ভার্টিক্যাল। বুঝতে পারছো? এই যদি হয় ওয়েভের অবস্থা, যে স্টার্টিং এ যেই ডিরেকশনে ছিল এট দ্য এন্ডেও সেই একই ডিরেকশনে আছে, ডিরেকশন চেঞ্জ হয় নাই, তখন তাকে আমরা এটাকে আমরা লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বলবো। A linearly polarized wave means direction of electric field oscillation will remain fixed as the wave propagates through space from z equal to 0 to infinity. বুঝা গেল? তাহলে এখানে এই লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বোঝানোর জন্য এই ছবিটা ইউজ করছি, ইলেকট্রিক ফিল্ড এভাবে। আরেকটা ছবি আছে নিচে দেখো, এই z equal to 0 তে হলো x ডিরেকশনে, z equal to L1 এ একটু বাঁকা হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, একটু রোটেশন চেঞ্জ হয়ে গেছে, অ্যাঙ্গেল θ1। আবার z equal to L2 তে গিয়ে আবার আরেকটা θ2 আরেকটা ডিরেকশন চলে গেছে ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি হচ্ছে বলো? স্যার এই যে এই অ্যাঙ্গেল হইছে, এটা কি স্যার ন্যাচারালি হইছে না আমরা করছি? সেটা একটু পরে আসো না, এটা অ্যাডভান্সটা বলে ফেলতেছো কেন? আমি কিভাবে করব সেটা পরে আসি, কিন্তু হচ্ছে তো, মানে প্রশ্নের কথা হলো কিভাবে হলো ধরে সেটা নিলাম তো হচ্ছে। কিন্তু হইছে তো, মানে আচ্ছা। ধরো হয়। আচ্ছা স্যার, চলো জি স্যার ধরে নিচ্ছি। হয়েছে তো, আমি তোমার বললাম তো ধরে নিতে হবে, তোমার ফ্রি স্পেস একটা কনসেপ্ট, এটা একটা ধরতে হবে তোমার, নাহলে হবে না। জি তেমনি ভাবে ধরলাম যে z equal to L1 এ গিয়ে এইটা, এই যে ওরিয়েন্টেশনটা আগে ছিল এক্স অ্যাক্সিস বরাবর প্যারালাল, এখন সেটা একটু ডেভিয়েট হয়ে এই অ্যাঙ্গেলে আসে। আবার আরেকটু অ্যাডভান্স হইলে পরে ওয়েভটার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যায়। বুঝা গেল? তাহলে এই যে চেঞ্জ হচ্ছে আর উপরের ছবিতে চেঞ্জ হচ্ছে না, এই দুই ভাগে ভাগ করা যায় পোলারাইজেশন। এই তিন ভাগের মধ্যে এই তিন ভাগের মধ্যে এটাকে দুই ভাগে ফেলানো যায়। লিনিয়ারটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশন কখনোই চেঞ্জ হবে না, মানে আপ টু দা জেড ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত প্রপাগেট করলেও ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে স্টার্টিং এ ছিল শেষটাও ওইখানে থাকবে, ওই ডিরেকশনই থাকবে। সেই জন্য তাকে বলা হবে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। বাকি যে দুটো সার্কুলারলি এবং ইলিপ্টিক্যাল পোলারাইজেশন, এরা প্রপাগেশনের সঙ্গে সঙ্গে, প্রপাগেশন ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে ওরিয়েন্টেশনটা বা অ্যাঙ্গেল বদলায়, দুটোই বদলাবে, ইলিপ্টিক্যালও বদলাবে, সার্কুলার পোলারাইজেশনও বদলাবে। তবে নাম করতে কেন আসলো ইলিপ্টিক্যাল, কেন আসলো সার্কুলার, সেটা হলো যখন তুমি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, রেজাল্টেন্ট এগুলোর টিপস, মাথাটা ভেক্টরের মাথাটা যদি তুমি একটা অ্যাড করো, এগুলো সবগুলো অ্যাড করো, সময়ের সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে, T1 T2 T3 T4 T5 T6 T7, একটা গ্রাফের উপরে এঁকে দেখাইলাম তোমারে, এবং এটাকে যদি তুমি সবগুলো টিপস গুলো একসঙ্গে করে মানে যোগ দাও, তাহলে দেখো একটা ইলিপস হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ একটা ইলিপস। আবার ধরো ইলেকট্রিক ফিল্ডের গুলোর ভেক্টর গুলোর টিপস গুলো তুমি অ্যাড করলা, দেখো তখন দেখবা এটা অ্যাজ ইফ একটা, কি বলে এটাকে, একটা সার্কেল করলো, সার্কেল ফর্ম করলো। এইটাকে বলা হবে সার্কুলারলি পোলারাইজড ওয়েভ, এটা হলো ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভ। তার মানে সময়ের সাথে সাথে কিন্তু ওরিয়েন্টেশন কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। একটা হলো সার্কুলারলি চেঞ্জ হবে, আর একটা হলো ইলিপ্টিক্যাল। সার্কুলার মানে হলো অ্যামপ্লিটিউড গুলো সবসময় সমান, কিন্তু ইলিপ্টিক্যাল অ্যামপ্লিটিউড সবসময় সমান থাকে না। এই বুঝতেছো কিনা দেখো।
কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এই অ্যামপ্লিটিউডটা কি শুধুমাত্র ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সেটার জন্য, নাকি মানে ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক এন্ড প্রপাগেশন তিনটার জন্যই? হায় হায় রে, তাহলে তুমি পোলারাইজেশন এখনো বুঝো নাই। আমি তোমার শুরুতেই বলে আসলাম যে ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিক, আমি কোথাও এখানে এই যে দেখো ফিল্ড গুলো লিখছি, কোথাও ম্যাগনেটিকের কথা একবারও লিখিনি। প্রত্যেকে মাথার মধ্যে ঢুকলো আবার ম্যাগনেটিকের কথা। আমি বুঝাইছি প্রোডাকশনের জন্য, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোডাকশনের জন্য দুটোই লাগে, কিন্তু যখন পোলারাইজেশনের মধ্যে আসবে নামকরণে, তখন ইলেকট্রিক দিয়েই করা হবে। ম্যাগনেটিক তাহলে হ্যাঁ কোথেকে স্যার, পাইবা? তোমার বুঝতে যদি পারছি। ম্যাগনেটিক দিয়ে দরকার হয়, ম্যাক্সওয়েল দিয়ে বের করে আনতে হবে। স্যার আমরা কি এখানে জাস্ট ইলেকট্রিকটাকে রেফারেন্স হিসেবে ধরতেছি, মানে ম্যাগনেটিকটা রেজাল্ট হিসেবে চেঞ্জ হইতে পারে, ওটা হচ্ছে ম্যাক্সওয়েল দিয়ে বের হবে এরকম? আবার ম্যাগনেটিকের কথা মাথায় আনবা না। ওকে স্যার। আর কেমনি বুঝাবো আমি বুঝতে পারছি না। বললাম একটা কথা, তারপরও দেখি ঘুরে ফিরে ওই ম্যাগনেটিকে চলে। যদি দরকার হয় ম্যাক্সওয়েল দিয়ে বাইর করে নিয়ে আসবে, লাগবে লাগবে। কিন্তু এখন যে টপিক সেটা হলো শুধু ইলেকট্রিকের কিভাবে ভ্যারি করে সেটা তোমরা বোঝানো হচ্ছে। ম্যাগনেটিকের কথা আরেকদিন, ওই কাহিনী আরেকদিন বলবো। আজকে শুধু ইলেকট্রিক কিভাবে বাইর করা হয় এবং এইভাবে ইলেকট্রিক দিয়েই ওয়েভটার নামকরণ করা হয়। স্যার এখানে শেপ গুলা কি শুধু সার্কুলার বা ইলিপ্টিক্যালি হবে, র্যান্ডম শেপ হতে পারে না স্যার? তো এই ইলেকট্রিক্যালি তো র্যান্ডম, আর এটার বাইরে আর কি আছে আমি তো বুঝতে পারছি না। এর থেকে জিওমেট্রির আর র্যান্ডম আর কি হবে বলো? মানে জি স্যার, বুঝছি। ঠিক আছে, এবার একটু বড় আর একটু ছোট এইভাবে, মানে একটা তরমুজের মতো, একটা আমের মতো এইভাবে বলতেছো? মানে জি আরবিট্রারি স্যার, মানে আরো স্ক্যাটার্ড হতে পারে কি? না, এটা এইরকমই হয়। এটা দুই রকমের জন্য আপাতত আমাদের, মানে আমাদের হিউম্যান কন্ট্রোলের জন্য এই তিন রকমই আমরা ইয়ে করি, এবং এই তিন রকমই আমরা বানাইতে পারি, ইউজ করতে পারি। তারপরে দরকার আমাদের ইলেকট্রোম্যাগনেটিক কমিউনিকেশন, আমাদের তো ফাইনালি কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন আমরা এই তিন ধরনেরই ব্যবহার করি এবং এই তিন ধরনের বানানো হয়। আরবিট্রারি যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের এই যে টিউব লাইট, আমাদের টিউব লাইট থেকে যে আলোগুলি বের হয় এগুলো আরবিট্রারি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এগুলোর পোলারাইজেশন আরবিট্রারি। কিন্তু এই টিউব লাইট তুমি যদি ওই অপটিক্যাল ফাইবারে ইউজ করো, 10 সেন্টিমিটারও যাবে না। 10 কিলোমিটার তো দূরের কথা, 10 সেন্টিমিটারও যাবে। তো তোমার ওই ফাইবারের ভিতর দিয়ে নেওয়ার জন্য তখন পোলারাইজড লাইট বানাইতে হবে, এবং সেগুলো হলো এই কি বলে মনোক্রোমেটিক, এবং সেগুলো হচ্ছে তোমার লেজার লাইট, কোহারেন্ট লাইট বানাইতে হবে। ওগুলো এই যে র্যান্ডম পোলারাইজড, এই যে আমাদের টিউব লাইট থেকে যেগুলো বের হয় বা আমাদের সূর্য থেকে যে আলোগুলো আসছে, ওগুলো দিলে তোমার বেশি দূর যাবে না। হ্যাঁ, এটাই হলো তার এই কি বলবো, মানে আমাদের কমিউনিকেশন যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলোর কাহিনী হলো এটা। এগুলো র্যান্ডমলি পোলারাইজড। ঠিক আছে, আমি তো কোথাও জানি বলছিলাম এখানে, যাক সেটা এখন আর খুঁজে পাচ্ছি না। তাহলে কি হলো, এই যে দুই ভাগে ভাগ করলাম, যে ইলেকট্রিক ফিল্ড গুলোর ওরিয়েন্টেশন চেঞ্জ যেগুলো হয় সেগুলোকে বলবো ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভ অথবা সার্কুলারলি পোলারাইজড ওয়েভ, তাই না? অথবা চেঞ্জ হয় না তাকে বলবো লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। হইলো? বুঝা গেল? জি স্যার। এবার আসো এগুলো বলার পরে এখন আসো যে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে চলে আসছে। ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ধরো এই যে আমাদের তো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কয়টা কম্পোনেন্ট থাকে? এক্স তিনটা। ওয়াই জেড তিনটে থাকবে, এক্স ওয়াই জেড তিনটে থাকবে। কিন্তু আমরা বলছি যে এয়ারের ভিতর দিয়ে যখন যায় তখন টিইএম ওয়েভ হয়, এবং তখন এই দুইটা কম্পোনেন্ট থাকে না, নাকি? জি স্যার। ইজেড এবং এইচ জেড এই দুটো জিরো। তাহলে থাকলো আর কয়টা? চারটা। চারটা। এই যে ইএক্স ইউআই এইচ এক্স এইচ ওয়াই, এই চারটা থাকে। হইলো? জি স্যার। আচ্ছা, টু এক্সপ্লেইন পোলারাইজেশন, এই যে টু এক্সপ্লেইন পোলারাইজেশন, বাকিটা পড়ো তো, পরে পরে কি লিখছি পড়ো তো। পড়ো না, বাকিটা পড়ো, লাইনের শেষের অংশটা কেউ একজনে পড়ো।
দেখা যাচ্ছে না? জি স্যার দেখতে পাচ্ছি, আমরা শুধু নিয়ে কথা বলবো, মানে ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে। রিড করো, শুধু রিড করো, রিড। So we shall talk about E only. না না না, আগে আমি যেটুকু হাইলাইট করছি তারপরের অংশটা পড়ো এখান থেকে। Electric field is essential. So we ভেরি shall এসেনশিয়াল। very essential. হ্যাঁ, তারপর So we shall talk about E only. এই যে একটু আগে জানি কে জানি আমার মাথা খারাপ করলো, হঠাৎ করে ম্যাগনেটিক কথা বল নিয়ে আসছে। আমাদের পোলারাইজেশনে আমি যে বললাম তো, টু এক্সপ্লেইন, এখানে এটা 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 কি বলছে এইটুকু? টু এক্সপ্লেইন কি করা, কি এটা পোলারাইজেশন না? জি স্যার। তা আমরা আজকে পোলারাইজেশন পড়তেছি, তাহলে এখানে কি ম্যাগনেটিকের কথা কোনো কিছু আসতেছে? না না স্যার। ঠিক আছে, তাহলে এটা ভুলেই যাবা, একদম ভুলে যাবা, পেঁচায় ফেলাইবেন আবার। হ্যাঁ ঠিক আছে। তো এখন ধরো দুইটা, আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। ইএক্স কে ধরলাম এইরকম, সাইন ওয়েভ, দুইটা সাইন ওয়েভ নিলাম। ইএক্স ধরলাম এইরকম, আর ইওয়াই একটা ডেল, ডেল একটু ফেজ শিফট আছে, একটু ফেজ শিফট করে দিছি। এই 8 নম্বর এবং 7 নম্বর এবং 8 নম্বর ইকুয়েশন বুঝা গেল? দিয়ে এবার টোটাল ইলেকট্রিক ফিল্ড বললাম। তাহলে এই এখন থেকে আমরা শুধু 8-6 আর দেখবো না, 8-5 পড়বো। 8-5 ইকুয়েশন 8-5 পড়বো, মনে আছে? জি স্যার। হ্যাঁ মেইন কনসেপ্ট মিলে। হ্যাঁ, 8-6 আর পড়বো না, আপাতত 8-5। তাহলে এবার আসো, 8-5 এ কি বলা আছে? টোটাল ইলেকট্রিক ফিল্ড কিভাবে পাওয়া যায়? ইএক্স প্লাস ইউআই, সুপারপজিশন, তাই না? জি স্যার। সুপারপজিশন থিওরি বলে। তাহলে এখানে দেখো, এই যে টোটাল ইলেকট্রিক ফিল্ড, এবার এই যে ইএক্স প্লাস ইউআই হলো, এবং এটা সিম্পলি তোমাদের এই যে ট্রিগোনোমেট্রি, এটা তো পারবা তোমরা, ইএক্স ইউআই ট্রিগোনোমেট্রি। আচ্ছা, আমাদের এখানে এখন মানে সিম্পলিসিটি অফ অ্যানালাইসিস, এই জেডটাকে 0 ধরে নিলাম স্টার্টিং পয়েন্টে, মনে করো জেড ইকুয়াল টু 0। তাহলে আমার ইকুয়েশন গুলো দাঁড়াইলো এইরকম, ঠিক আছে? এবং টোটাল ই হচ্ছে ইএক্স প্লাস ইউআই হচ্ছে এইরকম, এই 8.12 ইকুয়েশন। এই 8.12 ইকুয়েশন থেকেই আমি 3 ধরনের পোলারাইজেশন স্টেট পেতে পারি বা এক্সপ্লেইন করতে পারি। তাহলে তোমার মনে করো 3 ধরনের মধ্যে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ কখন হবে? যখন এই যে ডেল ইকুয়াল টু এন পাই, মিনস 0, 180 ডিগ্রি, তারপর আবার 360, এইভাবে, মানে লাভ দিয়া এন পাই। সার্কুলারলি পোলারাইজড ওয়েভ কখন পাবো? যখন ডেলের ভ্যালু পাই বাই 2, 90 ডিগ্রি, 90, 270, তার মানে আবার 90, আবার 270, এভাবে, মানে ভার্টিক্যাল অ্যাক্সিস। বুঝা গেল? জি স্যার। আর অন্য যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেলের জন্য এই যে ডেল আদার ভ্যালু, অন্য যে কোনো অ্যাঙ্গেল, এই 4টা অ্যাঙ্গেল বাদ দিলে, এইদিকে 0, ওইদিকে 90, এদিকে 180, এদিকে 270, এই 4টা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ওরিয়েন্টেশন বাদ দিলে বাকি যে কোনো অরবিট্রেশন অ্যাঙ্গেলের জন্য, এবং অ্যামপ্লিটিউড E1 নট ইকুয়াল টু E2 যদি হয়, E1 নট ইকুয়াল টু E2, এই কন্ডিশনটা হতে হবে, তাহলে হবে ইলিপ্টিক্যালি পোলারাইজড। আর সার্কুলারের জন্য E1 আর E2 সমান হবে। এই যে এখানে অ্যামপ্লিটিউড আছে না, E1 আর E2 এর সমান হতে হবে। বুঝা গেল? কোনো অসুবিধা? ম্যাথমেটিক্স খুব কঠিন কিছু না, জাস্ট ট্রিগোনোমেট্রি। কোনো অসুবিধা আছে বলো? না স্যার। নাই, সিম্পল জিনিস, শুধু 3 ডিমেনশনাল কনসেপ্টটা কঠিন, আদারওয়াইজ বাকি ম্যাথমেটিক্স সহজ, একদম সহজ। এবার লিনিয়ারলি পোলারাইজড ওয়েভের ম্যাথমেটিক্স আসছে। এখন লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ আমি তো প্রথমে ডেল দিয়ে যদি ডিফাইন করি, ডেল দিয়ে ডিফাইন করলে আমাদের ডেফিনিশন দিয়ে আমরা লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ করতে পারি 0, মানে 0 ডিগ্রিতে অথবা 180 ডিগ্রি পাওয়া যাবে। তবে অন্যভাবেও পাওয়া যেতে পারে। অন্যভাবে কেমনে? আমার এই ইকুয়েশনে মনে করো এটা E2 এর ভ্যালু 0, তাহলে থাকলো শুধু E1, এটা দিয়েও লিনিয়ার ওয়েভ হতে পারে। আবার এইটা 0, এইটা আছে, এটা দিয়েও লিনিয়ার ওয়েভ হতে পারে। এবং এই দুটোটার এডিশনেও আমার লিনিয়ার ওয়েভ হতে পারে।
হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ হ্যাঁ বলো। কার্ড, ভিজিটিং কার্ড। ও হ্যাঁ, তো উনি আচ্ছা 29 তারিখ, আচ্ছা 29 তারিখ চলে গেছে, আমি তো খেয়াল করিনি। এটা তো কোথায় দেখি ভিজিটিং কার্ডের, এটা দেয় নাই বোধহয়, না? সবাই দিয়ে দিছে না? আচ্ছা ঠিক আছে, আমরা দেখে পাঠাই দেবো না, আমি বলছি দেখি। হ্যাঁ, লাইব্রেরি হাশেম সাহেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এই যে এই ইকুয়েশন দিয়ে আমরা 3 ধরনের বানাইতে পারি পোলারাইজেশন। এই যে একটা একটা করে দেখলাম, কেস 1 U1 ইকুয়াল টু 0, ডেল ইকুয়াল টু 0, তাহলে এইরকম একটা ইকুয়েশন, এটাকে যদি প্লট করি তাহলে এরকম ভাবে আমরা একটা ফিগার পেতে পারি। মানে এটাও একটা পোলারাইজড, এটা ওয়াই পোলারাইজড, এই ওয়াই ওরিয়েন্টেশনে থাকবে আর চেঞ্জ হবে। আচ্ছা, আবার যদি মনে করো E2 0 হলে E1, তো E1 এক্স ডিরেকশনে থাকবে। এই ধরনের একটা পোলারাইজড ওয়েভ, লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ হতে পারে। দুটো কম্পোনেন্ট থাকে, কিন্তু যদি একটা না থাকে আরেকটা দিয়ে হতে পারে। আবার এদের কম্বিনেশন 3 নম্বর কেস, এরা একটাও 0 না, E1 E2 কোনটাই 0 না, ডেল 0। তখন ডেল 0 যদি হয়, তখন আমাদের এরকম ভাবে এদের অ্যামপ্লিটিউডের উপরে ডিপেন্ড করে, এই E1 E2 এর উপরে ডিপেন্ড করে একটা অ্যাঙ্গেলে, রেজাল্টেন্ট ই একটা অ্যাঙ্গেলে থাকবে। রেজাল্টেন্ট ই একটা অ্যাঙ্গেল থাকবে। তাহলে এটা হলো আমাদের 3 ধরনের লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। এই যে দেখো E1 প্লাস EY, এই এখন এটাকে যদি পাওয়ার জন্য, আমি একটা এক্সাম্পল এখানে দিছি, তোমার দেখো, যখন U1 এর ভ্যালু 5, E2 এর ভ্যালু, এখানে একটু জিনিসটা ক্যালকুলেশন একটু উল্টাপাল্টা করে, এটা গতবারের নোট আর এবার নোট একটু উল্টাপাল্টা আছে, কোনটার ভ্যালু কি একটু আমার ফাইনালি এটা একটু যাচাই করতে হবে। আপাতত তোমার যেটা আছে কোনো একটা ভ্যালু হবে এখানে, আমি কোনটা যে ধরছি আমি এখন ক্যালকুলেশন না করলে, আবার একটু রিপিট না করলে বুঝতে পারবো না, তবে যে কোনো একটার জন্য এটা কারেক্ট হবে। তার অর্থ হচ্ছে, এই যে দেখো E1 যে অ্যাঙ্গেলটা মেনটেন করছে, অ্যাঙ্গেল থিটা, এটা দেখো প্রত্যেকটার জন্য আমি ছবি T1 T2 T3 T4 T5 T6 বিভিন্ন টির জন্য আইকে দেখাইলাম, দেখায় তোমার বুঝাচ্ছি। দেখো একটা পজিটিভ ডিরেকশনে আছে, কতক্ষণ থাকে, আবার নেগেটিভ ডিরেকশনে চলে যায়, আবার পজিটিভ ডিরেকশনে চলে যায়, আবার নেগেটিভ ডিরেকশন। কিন্তু পজিটিভ নেগেটিভ যেভাবে অসিলেট করুক না কেন, অ্যামপ্লিটিউড তার কম বেশি হচ্ছে ঠিকই, অ্যাঙ্গেল কিন্তু ফিক্স থাকতেছে। এই জন্য এর নাম লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ, এই জন্য এর নাম হচ্ছে লিনিয়ারলি পোলারাইজড। তার মানে যে কোনো একটা অ্যাঙ্গেল সেট করে ফেললে ওই অ্যাঙ্গেলে সে সব সময় মেনটেন করে, এই জন্য এটা লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। বুঝা গেল? এবার আসো ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভ, জেনারেল কেস ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভ। ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভও এখানে আমরা একটু ওই যে উপরের যে সাইনটা, মানে সাইন অফ এসি সাইন উপরে ভেক্টরের জন্য ইউজ করতাম, ওটা বাদ দিয়ে দিচ্ছি আর কি, মানে লেখার সুবিধার জন্য, নাহলে বারবার ওটা লিখতে কষ্ট। তো এটা এখন এইভাবে EX বা E1 এইভাবে লিখলাম আমরা। এটা পাইছি এখান থেকে, এই কম্পোনেন্ট থেকে পাইছি। এই যে ইকুয়েশনটা আছে, এই যে EX ইকুয়াল টু E1 সাইন ওমেগা টি, E2 ইকুয়াল টু এইটাকে যদি ধরো E1 টাকে যদি বাম দিকে নিয়ে আসো, তখন EX বাই E1 এর রেশিও হচ্ছে সাইন ওমেগা টি, আবার EY এবং E2 রেশিও হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ডেল। বুঝতে পারছো? এটাই এখানে আসছে এই ইলিপ্টিক্যালে। এই ইলিপ্টিক্যালে ওখান থেকে শুরু করছে, 5 এর 10 থেকে পাই এটা, আর 8 এর 11 থেকে পাই এই যে EY বাই E2। বুঝতে পারছো কিনা দেখো স্টার্টিং গুলি, এই ইলিপ্টিক্যাল স্টার্টিং এর ইকুয়েশন কোথা থেকে শুরু হচ্ছে, বুঝতে পারছো?
EX by E1, EY by E2. কোনো অসুবিধা নাই? না এবার স্যার, ম্যাথমেটিক্স। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্কোয়ার করো, স্কোয়ার করে এই সমস্ত ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এইরকম একটা ইকুয়েশন আসতে পারে 8.18। বুঝতে পারলা? এই 8.18 ইকুয়েশন এখন তোমার ডেসক্রাইব করে এই জিনিসটি আসলে একটা, it refers to a polarized wave and describes an ellipse in its non-standard form. এটা একটা ellipse আসলে। Thus the equation is called the polarization ellipse. এই ইকুয়েশনটাকে বলা হয় polarization ellipse. The amplitude of resultant E varies as it rotates clockwise. আচ্ছা, এখন ওই clockwise যখন ঘুরবে তখন the tips of E with different direction forms an ellipse. আচ্ছা, এখন ডেল এর ভ্যালু যদি 90 ধরি, এই যে এখানে ডেল আছে, এই যে ডেল আছে, ডেল ডেল ডেল, এই ডেল এর ভ্যালু যদি 90 ধরি আমি, তখন এই 18 ইকুয়েশনটা দাঁড়ায় এইখানে। ফলে তোমার ইলিপ্টিক্যাল পোলারাইজেশন যদি তোমার পরীক্ষা আসে, এই 18 নম্বর ইকুয়েশন তোমাকে ডেরাইভ করতে হবে অথবা 20 নম্বর ইকুয়েশন। এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমারে, একটা এক্সাম্পল দেখাচ্ছি, বিভিন্ন ভ্যালু নিছি নিয়া এই যে আমি প্লট করতেছি, এই হলো তার টি, বিভিন্ন টির ভ্যালু নিছি। টির বিভিন্ন ভ্যালু নিছি, টির বিভিন্ন ভ্যালু নিয়ে এই যে আমি প্লট করছি এখানে, এই টি ইকুয়াল টু 0, টি বাই ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি বাই এই টেবিল করে দেখছি, এই দেখো কিভাবে আসতেছে। প্রথমটা এখানে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, চতুর্থ এইভাবে। তাহলে এখন দেখো স্টার্টিং থেকে এসে গ্র্যাজুয়ালি কিন্তু ক্লকওয়াইজ মুভ করছে, যতই ডিস্টেন্স বাড়তেছে ততই সে ক্লকওয়াইজ মুভ করছে এক্স ওয়াই প্লেনে। বুঝা যাচ্ছে? যখনই ক্লকওয়াইজ রোটেট করে ইলেকট্রিক ফিল্ড, তখন তাকে আমরা লেফট হ্যান্ড সার্কুলার পোলারাইজেশন বা সার্কুলার রোটেশন বলি, সার্কুলারলি রোটেশন বলি। তার মানে এখন এখানে যেহেতু ক্লকওয়াইজ মুভ করছে, এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। কোনো অসুবিধা? না স্যার। এইটাকে এই যে এটাতে এই ছবিটাতে আগেই দেখাইছিলাম, সেটা হলো এই যে কিভাবে এই ফিল্ড, এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইয়েগুলো আসে, এই ছবিগুলো থেকে আমি আনছি। সেটা আজকে আর দরকার নাই, আজকে এখানেই থাক। এটা আরেকদিন এইটুকু এখান থেকে শুরু করবো, কিভাবে আসলো তখন তোমরা নিজেরা এটা ফিজিক্যালি বুঝতে পারলে ভালোই। তো এখন পারবো না বলেই এখান থেকে দেখো ক্লকওয়াইজ এটা হলো ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি হয় তখন আমরা লেফট হ্যান্ড রোটেশন বলি, কারণ হলো দেখো এই হাতটা কিন্তু বাম হাত, এই বাম হাতের ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপাগেশন দেখো কিভাবে যাচ্ছে, ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপাগেশন। এটা তো এটার জন্য এই জন্য সাইক্লিক অর্ডারে যাচ্ছে এবং ক্লকওয়াইজ মুভ করছে, ক্লকওয়াইজ রোটেট করছে। এই জন্য এই ভার্সনটা হচ্ছে লেফট হ্যান্ডের ছবি, এই জন্য এটাকে লেফট হ্যান্ড ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভ বলবো। আরেক ধরনের ওয়েভ আছে যেটা এই রাইট হ্যান্ড গুলো ফলো করে, মানে এইটা যদি ইলেকট্রিক হয়, এটা ম্যাগনেটিক হয়, এটা প্রপাগেশন, তখন কিন্তু এটা মুভ করবে এন্টি ক্লকওয়াইজ। এই রোটেশনটা কিন্তু এখন ক্লকওয়াইজ, এটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ যদি হয় তখন এটাকে আমরা রাইট হ্যান্ড বলবো। এই যে লেফট হ্যান্ড বলছি না এটাকে, তখন এটাকে বলবো রাইট হ্যান্ড ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। সেই ক্যালকুলেশনটা পর্যন্ত আসি নাই, সেটা আমি এখন একটু আপডেট করতে হবে। তারপরে এখন আজ পর্যন্ত আজকের লেকচারে যদি কারো কোনো ইয়ে থাকে, প্রশ্ন থাকে বলো, আদারওয়াইজ আমরা অন্যদিকে চলে যাব। তোমরা আমার চ্যাট বক্সে দেখি আজকেও 71, ব্যাপারটা কি? ফাঁকি দেওয়ার আর কত উপায় দিয়ে করবো? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, কিছু বুঝতে পারছো আজকের লেকচারে? কিছু বুঝলা না? হ্যাঁ না কিছু বলো। জি স্যার, বুঝতে পারছি।
তাহলে প্রশ্ন না থাকলে কি এখানে শেষ করে দেয় নাকি? আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা স্যার, একটু মানে আমাদের আপনি তো বললেন যে হয়তো বা একটা নোটিশ আসছে যে ইন কোর্স অফলাইনে হয়তো বা হইতে পারে, ওইটা ব্যাপারে হয়তো বা শিওর না। এখন স্যার যদি ইন কোর্স হয় তাহলে সেই ক্ষেত্রে একটা ইন্ডিকেশন পাচ্ছিলাম অন্য একটা স্যারের কাছ থেকে যে ক্লাস মানে পরীক্ষার মধ্যে নাকি ক্লাস চলতে পারে। আমি একটু মিটিং আছে, আমি একটু পরে কথা বলি তোমার সঙ্গে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলো কিসে? স্যার এই যদি ইন কোর্স এক্সাম হয় তার মাঝখানে কি ক্লাস কি বন্ধ থাকবে নাকি ক্লাস চলতে থাকবে? আরে কালকের মিটিং পর্যন্ত অপেক্ষা করো না, আগেই কেবল আগে আগে অতগুলো প্রশ্ন করো যেগুলো কোনো মানে নেই। তোমাকে তো আমরা নোটিশ দেবোই কোনটা কি ক্লাস বন্ধ থাকবে না বন্ধ থাকবে না, সেটা জানানোই হবে।